স্বামী বিবেকানন্দ রচিত প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে প্যারি ও ফ্রান্স পরিচ্ছেদটি পাঠ করে শোনাচ্ছি। এই প্যারি নগরী সে ইউরোপী সভ্যতা গঙ্গার গোমুখ। এ বিরাট রাজধানী মর্ত্যের অমরাবতী সদানন্দ নগরী। এ ভোগ, এ বিলাস, এ আনন্দ না লন্ডনে, না বার্লিনে, না আর কোথায়। লন্ডনে নিউ ইয়র্কে ধন আছে, বার্লিনে বিদ্যা বুদ্ধি যথেষ্ট। নেই সে ফরাসি মাটি, আর সর্বাপেক্ষা নেই সে ফরাসি মানুষ। ধন থাক, বিদ্যা বুদ্ধি থাক, প্রাকৃতিক সৌন্দর্য থাক, মানুষ কোথায়? এ অদ্ভুত ফরাসি চরিত্র প্রাচীন গ্রিক মোড়ে জন্মেছে যেন। সদা আনন্দ, সদা উৎসাহ, অতি ছ্যাবলা আবার অতি গম্ভীর, সকল কাজে উত্তেজনা আবার বাধা পেলেই নিরুৎসাহ। কিন্তু সে নৈরাশ্য ফরাসি মুখে বেশিক্ষণ থাকে না, আবার জেগে ওঠে। এই প্যারি বিশ্ববিদ্যালয় ইউরোপের আদর্শ। দুনিয়ার বিজ্ঞান সভা এদের একাডেমির নকল। এই প্যারি উপনিবেশ সাম্রাজ্যের গুরু। সকল ভাষাতেই যুদ্ধশিল্পের সংজ্ঞা এখনও অধিকাংশ ফরাসি। এদের রচনার নকল সকল ইউরোপী ভাষায়। দর্শন বিজ্ঞান শিল্পের এই প্যারি খনি, সকল জায়গায় এদের নকল। এরা হচ্ছে শহুরে, আর সব জাত যেন পাড়া গেই। এরা যা করে তা 50 বৎসর 25 বৎসর পরে জার্মান ইংরেজ প্রভৃতি নকল করে, তা বিদ্যায় হোক বা শিল্পে হোক বা সমাজনীতিতেই হোক। এই ফরাসি সভ্যতা স্কটল্যান্ডে লাগলো, স্কটরাজ ইংল্যান্ডের রাজা হলেন, ফরাসি সভ্যতা ইংল্যান্ডকে জাগিয়ে তুললে। স্কটরাজ স্টুয়ার্ট বংশের সময় ইংল্যান্ডের রয়্যাল সোসাইটি প্রভৃতির সৃষ্টি। আর এই ফ্রান্স স্বাধীনতার আবাস। প্রজাশক্তি মহাবেগে এই প্যারি নগরী হতে ইউরোপ তোলপাড় করে ফেলেছে। সেই দিন হতে ইউরোপের নতুন মূর্তি হয়েছে সে অ্যাগালিতে, লিবার্তে, ফার্তিনিতের সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। ধনী ফ্রান্স হতে চলে গেছে। ফ্রান্স অন্য ভাব, অন্য উদ্দেশ্য অনুসরণ করছে। কিন্তু ইউরোপের অন্যান্য জাত এখনও সেই ফরাসি বিপ্লব মক্স করছে। একজন স্কটল্যান্ড দেশের প্রসিদ্ধ বৈজ্ঞানিক পণ্ডিত আমায় সেদিন বললেন যে প্যারি হচ্ছে পৃথিবীর কেন্দ্র। যে দেশ যে পরিমাণে এই প্যারি নগরীর সঙ্গে নিজেদের যোগ স্থাপন করতে সক্ষম হবে, সে জাত তত পরিমাণে উন্নতি লাভ করবে। কথাটা কিছু অতিরঞ্জিত সত্য, কিন্তু এ কথাটাও সত্য যে যদি কারো কোনো নতুন ভাব এ জগৎকে দেবার থাকে, তো এই প্যারি হচ্ছে সে প্রচারের স্থান। এই প্যারিতে যদি ধ্বনি ওঠে, তো ইউরোপ অবশ্যই প্রতিধ্বনি করবে। ভাস্কর, চিত্রকর, গাইয়ে, নর্তকী এই মহানগরীতে প্রথম প্রতিষ্ঠা লাভ করতে পারলে আর সব দেশে সহজেই প্রতিষ্ঠা হয়। আমাদের দেশে এই প্যারি নগরের বদনামই শুনতে পাওয়া যায়। এই প্যারি মহাকদর্য, বেশ্যাপূর্ণ, নরককুণ্ড। অবশ্যই এ কথা ইংরেজরাই বলে থাকে, এবং অন্য দেশের যেসব লোকের পয়সা আছে এবং জিওপস্ত ছাড়া দ্বিতীয় ভোগ জীবনে অসম্ভব, তারা অবশ্য বিলাস সময় জিহপস্তের উপকরণময় প্যারি দেখে। কিন্তু লন্ডন, বার্লিন, ভিয়েনা, নিউ ইয়র্কও ওই বারবনিতাপূর্ণ, ভোগের উদ্যোগপূর্ণ। তবে তফাৎ এই যে অন্য দেশের ইন্দ্রিয় চর্চা পশুবৎ। প্যারিসের সভ্য প্যারির ময়লা সোনার পাত মোড়া, বুনো শোরের পাঁকে লোটা, আর ময়ূরের পেখম ধরা নাচে যে তফাৎ, অন্যান্য শহরের পৈশাচিক ভোগ আর এ প্যারিস বিলাসের সেই তফাৎ। ভোগ বিলাসের ইচ্ছা কোন জাতে নেই বলো? নইলে দুনিয়ার যার 2 পয়সা হয় সে অমনি প্যারি নগরী অভিমুখে ছোটে কেন? রাজা বাদশারা চুপিসারে নাম ভারিয়ে এ বিলাস বিবর্তে স্নান করে পবিত্র হতে আসেন কেন? ইচ্ছা সর্বদেশে, উদ্যোগের ত্রুটি কোথাও কম দেখি না। তবে এরা সুসিদ্ধ হয়েছে, ভোগ করতে জানে, বিলাসের সপ্তমে পৌঁছেছে। তাও অধিকাংশ কদর্য নাচ তামাশা বিদেশির জন্য। ফরাসি বড় সাবধান, বাজে খরচ করে না। এই ঘোর বিলাস, এইসব হোটেল কাফে যাতে একবার খেলে সর্বশান্ত হতে হয়, এসব বিদেশি আহাম্মক ধনীদের জন্য।
ফরাসিরা বড় সুসভ্য, আদব কায়দা বেজায়, খাতির খুব করে, পয়সাগুলি সব বার করে নেয় আর মুচকে মুচকে হাসে। তাছাড়া আরেক তামাশা এই যে আমেরিকান, জার্মান, ইংরেজ প্রভৃতির খোলা সমাজ, বিদেশি ঝাঁ করে সব দেখতে শুনতে পায়। 2-4 দিনের আলাপেই আমেরিকান বাড়িতে 10 দিন বাস করবার নিমন্ত্রণ করে, জার্মান তদ্রূপ, ইংরেজ একটু বিলম্বে। ফরাসি এ বিষয়ে বড় তফাৎ, পরিবারের মধ্যে অত্যন্ত পরিচিত না হলে আর বাস করতে নিমন্ত্রণ করে না, কিন্তু যখন বিদেশি ওই প্রকার সুবিধা পায়, ফরাসি পরিবার দেখবার জানবার অবকাশ পায়, তখন আরেক ধারণা হয়। বলি, মেচবাজার দেখে অনেক বিদেশি যে আমাদের জাতীয় চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করে, সেটা কেমন আহাম্মকি। তেমনি এ প্যারি, অবিবাহিতা মেয়ে এদেশে আমাদের দেশের মতো সুরক্ষিতা, তারা সমাজে প্রায় মিশতে পায় না। বিয়ের পর তবে নিজের স্বামীর সঙ্গে সমাজে মেশে, বিয়ে থা মায়ে বাপে দেয় আমাদের মতো। আর এরা আমোদপ্রিয়, কোনো বড় সামাজিক ব্যাপার নর্তকীর নাচ না হলে সম্পূর্ণ হয় না। যেমন আমাদের বিয়ে, পুজো, সর্বত্র নর্তকীর আগমন। ইংরেজ ওলবাটা মুখ, অন্ধকার দেশে বাস করে, সদা নিরানন্দ, ওদের মতে এ বড় অশ্লীল, কিন্তু থিয়েটারে হলে আর দোষ নেই। এ কথাটাও বলি যে এদের নাচটা আমাদের চোখে অশ্লীল বটে, তবে এদের সয়ে গেছে। নেংটি নাচ সর্বত্র, ও রাজ্যের মধ্যেই নয়, কিন্তু ইংরেজ আমেরিকান দেখতেও ছাড়বে না, আর ঘরে গিয়ে গাল দিতেও ছাড়বে না। স্ত্রী সম্বন্ধী আচার পৃথিবীর সর্বদেশেই একরূপ, অর্থাৎ পুরুষ মানুষের অন্য স্ত্রী সংসর্গে বড় দোষ হয় না, কিন্তু স্ত্রী লোকের বেলাটাই মুশকিল। তবে ফরাসি পুরুষ একটু খোলা, অন্য দেশের ধনী লোকেরা যেমন এই সম্বন্ধে বেপরোয়া তেমনি, আর ইউরোপে পুরুষ সাধারণ ও বিষয়টা অত দোষের ভাবে না। অবিবাহিতেরও বিষয়ে পাশ্চাত্য দেশে বড় দোষের নয়, বরং বিদ্যার্থী যুবক ও বিষয়ে একান্ত বিরত থাকলে অনেক স্থলে তার মা বাপ দোষাবহ বিবেচনা করে, পাছে ছেলেটা মেনিমুখ হয়। পুরুষের এক গুণ পাশ্চাত্য দেশে চাই, সাহস। এদের ভার্চু শব্দ আর আমাদের বীরত্ব একই শব্দ। ওই শব্দের ইতিহাসেই দেখো এরা কাকে পুরুষের সততা বলে। মেয়ে মানুষের পক্ষে সতীত্ব অত্যাবশ্যক বটে। এ সকল কথা বলবার উদ্দেশ্য এই যে প্রত্যেক জাতির এক একটা নৈতিক জীবনোদ্দেশ্য আছে, সেইখানটা হতে সে জাতির রীতি নীতি বিচার করতে হবে। তাদের চোখে তাদের দেখতে হবে, আমাদের চোখে এদের দেখা আর এদের চোখে আমাদের দেখা, এই দুই ভুল। আমাদের উদ্দেশ্য এই বিষয়ে এদের ঠিক উল্টা। আমাদের ব্রহ্মচারী শব্দ আর কামোজ্জয়িত্ব এক, বিদ্যার্থী আর কামজিৎ একই কথা। আমাদের উদ্দেশ্য মোক্ষ, ব্রহ্মচর্য বিনা তা কেমনে হয় বলো। এদের উদ্দেশ্য ভোগ, ব্রহ্মচর্যের আবশ্যক তত নাই। তবে স্ত্রী লোকের সতীত্ব নাশ হলে ছেলে পিলে জন্মায় না এবং সমগ্র জাতির ধ্বংস। পুরুষ মানুষে 10 গন্ডা বিয়ে করলে তত ক্ষতি নাই, বরং বংশবৃদ্ধি খুব হয়। স্ত্রী লোকের একটা ছাড়া আরেকটা একসঙ্গে চলে না, ফল বন্ধাত্ম। কাজেই সকল দেশে স্ত্রী লোকের সতীত্বের উপর বিশেষ আগ্রহ, পুরুষের বাড়ার ভাগ। প্রকৃতিং জানতি ভূতানিং নিগ্রহকিং করিষ্যতি। যাক, মধ্যে এমন শহর আর ভূমণ্ডলে নাই। পূর্বকালে এ শহর ছিল আরেক রূপ, ঠিক আমাদের কাশীর বাঙালি টোলার মতো। আঁকা বাঁকা গলি রাস্তা, মাঝে মাঝে দুটো বাড়ি, এক করা খিলান, দেয়ালের গায়ে পাতকো ইত্যাদি। এবারকার এক্সিবিশনে একটা ছোট পুরানো প্যারি তৈরি করে দেখিয়েছে। সে প্যারি কোথায় গেছে? ক্রমিক বদলেছে, একবার লড়াই বিদ্রোহ হয়েছে, কতক অংশ ভেঙে চুরমার হয়ে গেছে, আবার পরিষ্কার নতুন ফর্দা প্যারি সেই স্থানে উঠেছে। বর্তমান প্যারি অধিকাংশই তৃতীয় নেপোলিয়নের তৈরি। তৃতীয় নেপোলিয়ন মেরে কেটে জুলুম করে বাদশাহ হলেন। ফরাসি জাতি সেই প্রথম বিপ্লব হওয়া অবধি সতত টলমল। কাজেই বাদশাহ প্রজাদের খুশি রাখবার জন্য আর প্যারি নগরীর শতত চঞ্চল গরিব লোকেদের কাজ দিয়ে খুশি করবার জন্য ক্রমাগত রাস্তাঘাট, তোরণ, থিয়েটার প্রভৃতি গড়তে লাগলেন। অবশ্য প্যারিস সমস্ত পুরাতন মন্দির, তোরণ, স্তম্ভ প্রভৃতি রইল, রাস্তাঘাট সব নতুন হয়ে গেল।
পুরানো শহর, পগার পাঁচিল সব ভেঙে বুলভারের অভ্যুদয় হতে লাগলো এবং তা হতেই শহরের সর্বোত্তম রাস্তা, পৃথিবীতে অদ্বিতীয় সাজেলিজে রাস্তা তৈরি হলো। এই রাস্তা এত বড় চওড়া যে মধ্যখানে এবং দুপাশ দিয়ে বাগান চলেছে এবং এক স্থানে অতি বৃহৎ গোলাকার হয়ে দাঁড়িয়েছে। তার নাম প্লাস দ্য লা কনকর্দ। এই প্লাস দ্য লা কনকর্দের চারিদিকে প্রায় সমান্তরালে ফ্রান্সের প্রত্যেক জেলার এক এক যান্ত্রিক নারী মূর্তি। তার মধ্যে একটি মূর্তি হচ্ছে স্ট্রাসবুর্গ নামক জেলার। ওই জেলা এখন ডয়েচ জার্মানরা 1872 সালের লড়াইয়ের পর হতে কেড়ে নিয়েছে, কিন্তু সে দুঃখ ফ্রান্সের আজও যায় না। সে মূর্তি দিনরাত প্রেতোদ্দিষ্ট ফুলমালায় ঢাকা। যে রকমের মালা লোকে আত্মীয় স্বজনের গোড়ের উপর দিয়ে আসে, সেই রকম বৃহৎ মালা দিন রাত সে মূর্তির উপর কেউ না কেউ দিয়ে যাচ্ছে। দিল্লির চাঁদনি চক কতক অংশে এই প্লাস দ্য লা কর্ণকদের মতো এককালে ছিল বলে বোধ হয়। স্থানে স্থানে জয়স্তম্ভ, বিজয় তরণ আর বিরাট নরনারী সিংহাদি ভাস্কর্য মূর্তি। মহাবীর প্রথম ন্যাপোলিয়নের স্মারক এক সুবৃহৎ ধাতু নির্মিত বিজয় স্তম্ভ, তার গায়ে ন্যাপোলিয়নের সময় যুদ্ধ বিজয় অঙ্কিত, উপরে তার মূর্তি। আরেক স্থানে প্রাচীন দুর্গ বাস্তিল ধ্বংসের স্মারক চিহ্ন। তখন রাজাদের একাধিপত্য ছিল, যাকে তাকে যখন তখন জেলে পুরে দিত। বিচার না, কিছু না। রাজা এক হুকুম লিখে দিতেন, তার নাম লেটার দ্য ক্যাশে, মানে রাজমুদ্রাঙ্কিত লিপি। তারপর সে ব্যক্তি আর কি করেছে কিনা, দোষী কি নির্দোষ, তার আর জিজ্ঞাসা পড়া নেই। একেবারে নিয়ে পড়লে সেই বাস্তিলে। সেখান থেকে বড় কেউ আর বেরোতো না। রাজাদের প্রণয়িনীরা কারোর উপর চটলে রাজার কাছ থেকে ওই শিলটা করিয়ে নিয়ে সে ব্যক্তিকে বাস্তিলে ঠেলে দিত। পরে যখন দেশশুদ্ধ লোক এসব অত্যাচারে ক্ষেপে উঠল, ব্যক্তিগত স্বাধীনতা সব সমান, ছোট বড় কিছুই নয়, এ ধ্বনি ওঠালো, প্যারির লোক উন্মত্ত হয়ে রাজারানীকে আক্রমণ করলে। সেই সময় প্রথমেই এই মানুষের অত্যাচারের ঘোর নিদর্শন বাস্তিল ভূমিসাৎ করলে। সে স্থানটায় এক রাত ধরে নাচ গান আমোদ করলে। তারপর রাজা পালিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে ফেললে। রাজার শ্বশুর অস্ট্রিয়ার বাদশাহ জামাইয়ের সাহায্যে সৈন্য পাঠাচ্ছেন শুনে প্রজারা ক্রোধে অন্ধ হয়ে রাজারানীকে মেরে ফেললে। দেশশুদ্ধ লোকের স্বাধীনতা সাম্যের নামে মেতে উঠল। ফ্রান্স প্রজাতন্ত্র হলো। অভিজাত ব্যক্তির মধ্যে যাকে ধরতে পারলে তাকেই মেরে ফেললে। কেউ কেউ উপাধি টুপাধি ছেড়ে প্রজার দলে মিশে গেল। শুধু তাই নয়, বললে দুনিয়া শুদ্ধ লোক, তোমরা ওঠো, রাজা ফাজা অত্যাচারী সব মেরে ফেলো, সব প্রজা স্বাধীন হোক, সকলে সমান হোক। তখন ইউরোপ শুদ্ধ রাজারা ভয়ে অস্থির হয়ে উঠল। এ আগুন পাছে নিজেদের দেশে লাগে, পাছে নিজেদের সিংহাসন গড়িয়ে পড়ে যায়, তাই তাকে নেবাবার জন্য বদ্ধপরিকর হয়ে চারিদিক থেকে ফ্রান্স আক্রমণ করলে। এদিকে প্রজাতন্ত্রের কর্তৃপক্ষেরা লা পাত্রি আঁ দাজে জন্মভূমি বিপদে এই ঘোষণা করে দিলে। সে ঘোষণা আগুনের মতো দেশময় ছড়িয়ে পড়ল। ছেলে বুড়ো মেয়ে মর্দে মার্সাইয়ে মহাগীত গাইতে গাইতে, উৎসাহপূর্ণ ফ্রান্সের মহাগীত গাইতে গাইতে দলে দলে জীর্ণ বসন। সে শীতে নগ্নপদ অত্যপ্লান্য ফরাসি প্রজা ফৌজ বিরাট সমগ্র ইউরোপীয় চমুর সম্মুখীন হলো। বড় ছোট ধনী দরিদ্র সব বন্দুক ঘাড়ে বেরোলো। পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম বেরোলো। সমগ্র ইউরোপ সে বেগ সহ্য করতে পারলে না। ফরাসি জাতির অগ্রে সৈন্যদের স্কন্ধে দাঁড়িয়ে এক বীর, তার অঙ্গুলি হেলনে ধরা কাঁপতে লাগলো। তিনি ন্যাপোলিয়ন। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব বন্দুকের নাল মুখে, তলোয়ারের ধারে ইউরোপের অস্থিমজ্জায় প্রবেশ করিয়ে দিলে। 3 রাঙা কর্কাটের জয় হলো। তারপর ন্যাপোলিয়ন ফ্রান্স মহারাজ্যকে দৃঢ়বদ্ধ সাবয়ব করবার জন্য বাদশাহ হলেন। তারপর তাঁর কার্য শেষ হলো। ছেলে হলো না বলে সুখ দুঃখের সঙ্গিনী ভাগ্যলক্ষ্মী রাজ্ঞী
জোসেফিনকে ত্যাগ করলেন। অস্ট্রিয়ার বাদশার মেয়ে বিয়ে করলেন। জোসেফিনের সঙ্গে সঙ্গে সে ভাগ্য ফিরল। রুশ জয় করতে গিয়ে বরফে তার ফৌজ মারা গেল। ইউরোপ বাক পেয়ে তাকে জোর করে সিংহাসন ত্যাগ করিয়ে একটা দ্বীপে পাঠিয়ে দিলে। পুরানো রাজার বংশের একজনকে তক্তে বসালে। মরা সিংহী সে দ্বীপ থেকে পালিয়ে আবার ফ্রান্সে হাজির হলো। ফ্রান্স শুদ্ধ লোক আবার তাকে মাথায় করে নিলে। রাজা পালালো, কিন্তু অদৃষ্ট ভেঙেছে, আর জুড়ল না। আবার ইউরোপ শুদ্ধ পড়ে তাকে হারিয়ে দিলে। ন্যাপোলিয়ন ইংরেজদের এক জাহাজে উঠে শরণাগত হলেন। ইংরেজরা তাকে সেন্ট হেলেনা নামক দূর একটা দ্বীপে বন্দি করে রাখলে আমরণ। আবার পুরানো রাজা এলো, তার ভাইপো রাজা হলো। আবার ফ্রান্সের লোক ক্ষেপে উঠল, রাজা ফাজা তাড়িয়ে দিলে আবার প্রজাতন্ত্র হলো। মহাবীর নেপোলিয়নের এক ভাইপো এই সময় ক্রমে ফ্রান্সের প্রীতিপাত্র হলেন। ক্রমে একদিন ষড়যন্ত্র করে নিজেকে বাদশাহ ঘোষণা করলেন। তিনি ছিলেন তৃতীয় নেপোলিয়ন। দিন কতক তার খুব প্রতাপ হলো, কিন্তু জার্মান যুদ্ধে হেরে তার সিংহাসন গেল। আবার ফ্রান্স প্রজাতন্ত্র হলো। সেই অবধি প্রজাতন্ত্র চলেছে।